রাশফোর্ড বার্সেলোনার মধ্যে আসছে, লেফট উইং বা ফরওয়ার্ড লাইন যেটাই হোক, সে আসলে কতটুকু শূন্যতা ফিল আপ করতে পারবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি একটা কথা বলি, এটা হচ্ছে যে ধরেন আমি একটা ক্লাবের মধ্যে আসি, ওই ক্লাবের একটা কোচ সে চাইবে তার দলের মধ্যে পারফেক্ট কম্বিনেশন রেখে টপ 11 এবং টপ 15 তার একাদশের মধ্যে সাজা হোক, যেখান থেকে সে ব্যাকআপ, মানে যেখান থেকে সে ব্যাকআপ প্ল্যান, ব্যাকআপ প্লেয়ার, ব্যাকআপ মানে কনফিডেন্স পায়, তার দলটাকে সে বিল্ড আপ করতে পারবে। এই জায়গা থেকে মার্কো রাশফোর্ড বার্সেলোনার কোচের কিন্তু একটা কিন্তু কনফিডেন্টের জায়গা, যে জায়গাটা আসলে বার্সেলোনার কোচের জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে আমরা মনে করি। আমরা যারা বার্সেলোনা সাপোর্টাররা আছি, আমরা ফ্রন্ট লাইনের মধ্যে একটা জিনিস ব্যাপার স্যাপার করি যে সেটা হচ্ছে লামিন ইয়ামাল, রাফিনিয়া এবং রবার্ট লেভানডস্কি। কিন্তু তাদের অ্যাবসেন্টে আমরা এমন কোনো খেলোয়াড়কে দেখি না যারা কিনা তাদের শূন্যতাকে পুষিয়ে দিতে পারে। কিন্তু এখন রিয়েলিটি মানতে হবে আপনাকে, একটা খেলোয়াড় যখন ইনজুরিতে পড়ে যায় তখন আপনি ব্যাকআপ খেলোয়াড় কাকে আনবেন? আপনি যদি এমন একটা খেলোয়াড় আনেন যেই কিনা দলের যে স্থানে তাকে পারফরমেন্স করতে বলা হচ্ছে বা যেই উইংয়ে তাকে পারফরমেন্স করার জন্য মাঠের মধ্যে নামানো হয়েছে, সে সেই পজিশনের মধ্যে খেলতে পারতেছে না এবং তার নামের প্রতি সুবিচার করতে পারতেছে না। একটা জিনিস দেখেন, লা লিগার 24-25 সিজনটা কিন্তু বার্সেলোনা শেষ করছে, এই জায়গার মধ্যে পুরা সময় জুড়েই ছিল লেভানডস্কি, তারপরে আপনার রাফিনিয়া, এরপরে আপনার এই যে লামিন ইয়ামাল, তাদের ফ্রন্ট লাইনের ব্যাকআপে কোনো পরিবর্তন আসে নাই। এই জায়গার মধ্যে একটা জিনিসের মধ্যে পরিবর্তন আসছে, এটা হচ্ছে রবার্ট লেভানডস্কির পরিবর্তন, যেখানে কাইন্ড অফ কিছু সময় মানে ফারান তরেস এই জায়গার মধ্যে খেলেছিলেন স্টার্টিং এর মধ্যে। আর রাফিনিয়া এবং লামিন ইয়ামাল দুইজনের মধ্যে তেমন একটা পরিবর্তন হয় নাই। আর সব থেকে যে কথাটা এটা হচ্ছে যে দেখেন, আপনার দলে একটা খেলোয়াড় কিন্তু 365 দিনে কিন্তু ফিট থাকবে না, সে কোনো না কোনো সময় ইনজুরির মধ্যে পড়ে যেতে পারে। তার অ্যাবসেন্টে তার দলের মধ্যে একটা প্লেয়ার থাকা জরুরি। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে যে রাশফোর্ড এমন একটা খেলোয়াড় যে কিনা মানে ইংল্যান্ডের সব থেকে ক্যাপাবল খেলোয়াড়দের মধ্যে একটা অন্যতম একটা খেলোয়াড় ছিল তিনি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড যাওয়ার পরে সে 2022-23 ছিল তার ক্যারিয়ারের ওয়ান অফ দি বেস্ট সিজন। এরপরে রাশফোর্ডকে কিন্তু আমরা সেভাবে পাই নাই। কিন্তু এই মুহূর্তে আমার কেমন জানি মনে হচ্ছে রাশফোর্ড বার্সেলোনা আসার কারণে তার ক্যারিয়ারে একটা বিগ পরিবর্তন হয়েছে এবং হতে পারে বার্সেলোনার হয়ে সে একটা মানে লিজেন্ডারি একটা সিজন সে কাটাতে পারে। এই জিনিসটা কেন বলছি, আমি একটা কথা বলি, এটা হচ্ছে দেখেন, বার্সেলোনা কিন্তু এখন জেনুইন কোনো লেফট উইং নেই। সে যদি লেফট উইং এ খেলে, মোস্ট অফ দি টাইম সে ইংল্যান্ডের লেফট উইং হয়ে খেলেছিল এবং স্ট্রাইকার পজিশনেও খেলেছিল। সে কিন্তু স্ট্রাইকার পজিশনে যেভাবে খেলতে পারে লেফট উইংও সেভাবে করে খেলতে পারে। হান্সি ফ্লিক তার ট্যাটিক্স এর মধ্যে একটা লেফট উইং যদি খেলায়, তার যেটা মানে ফিজিক্যাল কন্ডিশন এবং তার বয়স এখন মাত্র মাত্র 27 বছর, তাহলে সে এখনো পর্যন্ত 5 থেকে 10 বছর ক্যাপাবিলিটি আছে যে স্ট্রংলি পারফরমেন্স করার, যদি সে ইনজুরিতে না পড়ে। এখন ইউরোপের যে খেলোয়াড়রা আছে তারা নির্দ্বিধায় 35 বছর পর্যন্ত ইউরোপিয়ান স্টেজে ফুটবল খেলতেছে। সেই জায়গার মধ্যে মার্কো রাশফোর্ড মাত্র 27 বছর, সে যদি স্ট্রংলি ফিট থাকে এবং দলের যেই চাহিদা, দলের যে ডিমান্ড, এই ডিমান্ড এবং কোচের যে ডিমান্ড, এই ডিমান্ডটা যদি সে পূরণ করতে পারে, তাহলে এই জায়গার মধ্যে সে একটা লিজেন্ডারি ক্যারিয়ার বার্সেলোনার হয়ে সে কিন্তু লিড করতে পারে। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে যে কি, আমি বলেছিলাম তার প্লেইং স্টাইল কেমন হবে। বায়ার্নের যেরকম সরি কিংসলে কোমেন যেরকম করে তার কেরিয়ারটা প্লে করেছিল, তার রোলটা প্লে করেছিল উইথ হান্সি ফ্লিক, এই ধরনের একটা রোল কিন্তু প্লে করতে পারে লেফট সাইডে। মোস্ট অফ দি টাইম এই জায়গার মধ্যে যেই পারফরমেন্সটা থাকবে, এটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভিটি প্রত্যেকটা মানে পয়েন্টে ক্রিয়েটিভিটির একটা ব্যাপার স্যাপার থাকবে। এখানে একটা সব থেকে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে রাশফোর্ড ড্রিবলিং করতে পারে, তার ওয়েল পেস
এরপরে তার ফিনিশিং অ্যাবিলিটি আগের থেকে অনেক ম্যাচুরিটি আসছে, যেটা কিনা বার্সেলোনার দলটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং বার্সেলোনার লাস্ট কিছু জিনিস আপনি যদি দেখেন, তাকে যদি স্ট্রাইকার পজিশনের মধ্যে দেওয়া হয়, আমরা দেখেছিলাম ফারন তরেসের ফিনিশিং এ কিছুটা দুর্বলতা আছে, সে মাঝে মধ্যে এত বাজে মিস করে যেগুলো কিনা মানে দলের জন্য অনেক সময় কাল হয়ে দাঁড়ায়। এই জায়গার মধ্যে কিন্তু রাশফোর্ডের অ্যাটাকিং সেন্স খুব ভালো এবং ফিনিশিং সেন্স অনেক ওয়েল ফারান তরেসের তুলনায়। এবং পেস বলেন, তার ফিজিক্যাল কন্ডিশন বলেন, ফিজিক্যাল কন্ডিশন পেস, এই জিনিসটা দেখে আমাদের কিন্তু অনেক ভালো লাগতেছে যে ম্যানচেস্টার ইউনাইটেডের তার ক্যারিয়ারটা যেভাবে করে আমরা আসলে কল্পনা করেছিলাম, অনেকটা সময় তাকে কল্পনা করা হয়েছিল যে সেকেন্ড রোনালদো, যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটা ব্রাইট স্টার, যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারটা যাত্রা শুরু করছে। এবং আমরা লক্ষ্য করেছিলাম সেই জায়গার মধ্যে সে ফ্লপ। একটা জিনিস দেখেন, এখান থেকে অ্যান্তোনিও চলে আসছে রিয়াল ব্যাটিসের হয়ে, সে এখন কি মানে কি অদ্ভুত একটা সিজন শেষ করলো 2024-25-এ। এমনও হইতে পারে মার্কো রাশফোর্ড এইখান থেকে এসে তার কেরিয়ারে আরো একটা টার্নিং পয়েন্ট বার্সেলোনার হয়ে তার খেলা। এখানে আশাহত করার কোনো কিছুই নেই। বার্সেলোনার লেফট উইং এ কিন্তু উসমান ডেম্বেলে খুবই খুবই ক্যাপাবল একটা খেলোয়াড় ছিল, যদি ইনজুরি তাকে যদি মানে ধ্বংস করে না দিত। এখন দেখেন লেফট উইং এ ওসমান ডেম্বেলে কিরকম পারফরমেন্স করতেছে আপনার পেরিস